হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 22 এপ্রিল যে পেহেলগাম হামলা হয়েছিল, এখানে দায় কার? দেশ আগে, ধর্ম বিভাজন রাজনীতি পরে, এটা আমি এখানে লিখেছি। এটার কারণ হচ্ছে আমরা পেহেলগাম হামলায় দেখতে পাচ্ছি এই ধর্ম বিভাজন এবং রাজনীতিটা আমাদের সামনে মেন ফোকাস হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমাদের ঠিক কিভাবে ভাবা উচিত এই ঘটনাটাতে, এই ঘটনাটার প্রতিবাদ আমাদের কিভাবে করা উচিত, সেটা নিয়ে আমি ডিসকাশন করব এবং আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের সামনে এখানে ক্লিয়ার করব। 22 এপ্রিল 2025 কাশ্মীরের মনোরম পেহেলগামে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, 26 জন নিরীহ নিরপরাধ মানুষ নিহত হলেন টিআরএফ নামের জঙ্গি সংগঠনের হামলায়। এই হামলা শুধু আমাদের হৃদয় নয়, আমাদের প্রশাসনিক সিস্টেমকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এত গোয়েন্দা, এত সেনা সক্ষমতা সত্ত্বেও কেন এই হামলা ঠেকানো গেল না? এর আগেও এরকম সন্ত্রাসী কার্যকলাপের শিকার হয়েছে কাশ্মীর। নিরাপত্তা ব্যবস্থায় আরো কড়া থাকার কথা ছিল, কেন আবার সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলো? কি বলছে বিশেষজ্ঞরা? এগুলো কি আন্তর্জাতিক উস্কানি? কাশ্মীরবাসী কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের ঘটনাতে? ধর্মীয় বিভাজনই কি মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদীদের? পেহেলগাম হামলায় যারা যারা মারা গেছেন তাদের পরিবার আজ কাঁদছে। কেউ কাঁদছে ছেলেকে হারিয়ে, কেউ কাঁদছে ভাইকে হারিয়ে। কিন্তু আমরা কি নিয়ে ভাবছি? কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান? পেহেলগাম হামলার আসল রহস্য কি? টিআরএফ কারা? পেহেলগাম অ্যাটাক রিয়েল স্টোরি। একদম প্রাথমিক তথ্যের ভিত্তিতে তোমাদের একটা ভিডিও করেছিলাম। সেখানে যে ধর্মেরই হোক না কেন, কমেন্টে যেটা দেখা যাচ্ছে যে 26 জন যে মানুষ শহীদ হলেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করার থেকেও কমেন্ট বক্সে এই প্রশ্নটা বেশি উঠছে যে আদৌ জঙ্গিরা হিন্দু ধর্ম দেখে মেরেছে কিনা আমাদের ভারতীয়দের। যদি তাই হয় তাহলে একজন মুসলিমও তো মারা গেছেন, তার কথা কেন বলা হচ্ছে না? খুব অবাক লাগলো। আগের ভিডিওটা বানানো হয়েছিল একদম প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে, যখন ঘটনাটা ঘটে ঠিক তার সাথে সাথে। তখন সমস্ত তথ্যের আপডেট ছিল না আমাদের কারোর কাছেই। প্রাথমিক তথ্য অনুযায়ী এই 4টে এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম যেগুলো প্রত্যক্ষদর্শী ছিলেন এবং এনাদের যে স্পিচ ছিল সেই স্পিচ অনুযায়ী স্বনামধন্য যেসব সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যম এর রিপোর্টিং অনুযায়ী এগুলো ছিল। পরবর্তীতে জানা গেল যে এই 26 জন নিরীহ মানুষ যারা মারা গেছেন তার মধ্যে সবাই হিন্দু ভারতীয় পর্যটক ছিলেন না। এনাদের মধ্যে 24 জন হিন্দু ভারতীয় পর্যটক ছিলেন। একজন সাহসী কাশ্মীরি মুসলিম তাদের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহ, যিনি পেহেলগামবাসী, তিনি অন্যদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। এবং জানা যাচ্ছে একজন খ্রিস্টানও তাদের মধ্যে ছিলেন এবং নেভি লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের কথাও আমরা জানতে পেরেছি। এগুলো আমাদের পরবর্তীতে জানা গেছে। অনেকেই কমেন্ট করছো, আপনি শুধু হিন্দুদের কথাই বললেন কেন? মুসলিমরাও তো মারা গেছে। আপনি শুধু পর্যটক কেন বলছেন? কেন বলছেন না যে হিন্দু পর্যটকরা মারা গেছেন? আপনি কি জানেন না ওরা হিন্দু কিনা সেটা নিশ্চিত হয়ে মারার চেষ্টা করেছিল? হিন্দু হওয়ার জন্য, কলমা না পড়ার জন্য বা না পড়তে পারার জন্য অনেককে প্রাণ হারাতে হয়েছে। কলমা না পড়তে পারার জন্য ওরা গুলি করে মেরেছে। এরপরেও কার সন্দেহ হচ্ছে যে ওরা হিন্দুদের বেছে বেছে মারেনি? এটা কি? যে ধর্মেরই হোক না কেন 26 জন যে মানুষ শহীদ হলেন তাদের প্রতি দুঃখ প্রকাশ কোথায়? প্রাথমিক তথ্যের ভিত্তিতে বানানো আগের ভিডিওতে যদি এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত না হয়ে থাকে তবে সেটা তথ্যের সীমাবদ্ধতা, অভিপ্রায়ের নয়। কারণ আমার উদ্দেশ্য ছিল প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে শুধুমাত্র নির্মম ঘটনা সম্পর্কে তোমাদের অবগত করা। কোনো ধর্মকে কেন্দ্র করে প্রতিবাদ করো না। ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সমগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের দায়িত্ব। কারণ ধর্ম আমাদের ভাগ করে, এক করে না। যেমন এটা ঠিক যে 26 জনের মধ্যে 24 জন হিন্দুকে বেছে বেছে মেরেছে সন্ত্রাসবাদীরা, তার বড় প্রমাণ হচ্ছে এই স্পিচটা যেখানে কলমা পড়ার কথা বলা হয়েছে। কেননা কলমা যারা পড়ে তারা যাদের মেরেছে তাদের জিজ্ঞাসা করেছে যে কলমা পড়ে কিনা। কলমা যারা না পড়তে পেরেছে তাদেরকে মেরেছে এই স্পিচ অনুযায়ী। এটা আমার নিজের কথা নয়, এটা একটা সংবাদীয় প্রতিবেদন বলছে। সুতরাং জঙ্গিরা মোস্ট প্রবাবলি ধর্মীয় পরীক্ষার মাধ্যমেই টার্গেট বেছে দিচ্ছিল এবং তার জন্যই 24 জন কিন্তু হিন্দু মারা গেছেন। কিন্তু এটাও ঠিক, এটাও বাস্তব সত্যি যে পেহেলগামের সৈয়দ আদিল হোসেন শাহ অন্যদের বাঁচাতে গিয়ে শহীদ হন। স্থানীয় মুসলিমরা আহত হিন্দু তীর্থযাত্রীদের হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন।
ঘটনার দিনে হামলার পরপরই আশেপাশের মুসলিম গ্রামবাসী যারা ছিল, পেহেলগামবাসীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আহত হিন্দু তীর্থযাত্রীদের উদ্ধার করেন। তারাও কিন্তু মুসলিম ছিলেন, মুসলিম গ্রামবাসী ছিলেন, তারা হিন্দু তীর্থযাত্রীদের উদ্ধার করেছেন। তারা তাদের গাড়ি, স্কুটার, এমনকি হাতগাড়ির মাধ্যমে দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। মুসলিম দোকানদাররা তীর্থযাত্রীদের পানীয় জল, খাবার এবং জরুরি ওষুধ সরবরাহ করেন বিনামূল্যে। মুসলিম যুবকরা পুলিশ আর নিরাপত্তা বাহিনীকে তথ্য সরবরাহ করে। হামলার পরদিন পেহেলগাম সংলগ্ন কিছু গ্রামে মুসলিম সম্প্রদায়ের লোকজন মিছিল করে শহীদ হিন্দু তীর্থযাত্রীদের প্রতি শ্রদ্ধাও জানায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়। বৃদ্ধ মুসলিম মহিলারা আহত হিন্দু শিশুদের জল পান করান। মসজিদ থেকে মাইকিং করে জনগণকে আহতদের সাহায্য করতে ডাকা হয়। এক মুসলিম ট্যাক্সি ড্রাইভার নিজের গাড়িতে করে বিনামূল্যে 5 জন আহত হিন্দু তীর্থযাত্রীকে হাসপাতালে পৌঁছে দেন। 24শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুরু বাসন্তগড় এলাকায় সন্ত্রাসবাদী ও জওয়ানদের সশস্ত্র সংঘর্ষে, অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটে তার দুদিন পরে, ভারতীয় সেনাবাহিনীর 6 প্যারা ইউনিটের হাবিলদার ঝন্টু আলী শেখ শহীদ হয়েছেন। এই সমস্ত ঘটনা আসলে ভারতের আসল সৌন্দর্যের ছবি তুলে ধরে, যেখানে সন্ত্রাসবাদ মানুষকে ভীত করার চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষের মানবতা সব বিভাজন অতিক্রম করে। সেটা আমরা এই ঘটনাগুলো থেকে বুঝতে পারি, সে হিন্দুই হোক আর মুসলিমই হোক। তোমাদের আমি হিন্দু আর মুসলিম উল্লেখ করে এই কথাগুলো বলছি, তার কারণ হিন্দু মুসলিম নিয়ে যত সমস্যাটা তৈরি হচ্ছে, সন্ত্রাসবাদীরা এই সৌন্দর্যই নষ্ট করতে চায়। ভারতীয়দের মধ্যে সারা জীবন এই ধর্ম নিয়ে ঝামেলা লেগে থাক, এটাই তো চায় সন্ত্রাসবাদীরা। সেজন্যই তো 26 জনের মধ্যে 24 জনকে এমনভাবে তারা প্রমাণ রেখে মেরেছে, যাতে আমরা সবাই মনে করি যে হ্যাঁ হিন্দু কিনা জিজ্ঞাসা করে ধর্মীয় পরীক্ষার মাধ্যমে এদেরকে মেরেছে সন্ত্রাসবাদীরা, যাতে হিন্দু মুসলিম বিতর্ক যেরকম আমাদের এখন চলছে, আমরা যেরকম বিতর্ক দেখতে পাচ্ছি চারিদিকে, এই বিতর্কটাই সন্ত্রাসবাদীরা চেয়েছিল, যাতে হিন্দু মুসলিম বিতর্ক চলতেই থাকে। এটাই চায় সন্ত্রাসবাদীরা। আর আমরা যদি এই ফাঁদে পড়ি তবে তারাই জিতে যায়, সন্ত্রাসবাদীরাই জিতে যাচ্ছে। অর্থাৎ আমরা যত নিজেদের মধ্যে ধর্ম নিয়ে ঝামেলা করছি, ততই নিজেরা নিজেদের ফাঁদে জড়িয়ে পড়ছি। বেরো এই ফাঁদ থেকে। সবার আগে নিজেকে একজন ভারতীয় মনে করো, ধর্ম না দেখে ঘটনা দেখো, যেটা ঘটেছে সেই সত্যিটাকে গ্রহণ করো, তবেই সেটা নিয়ে বিশ্লেষণ বা পর্যালোচনা করার ক্ষমতা আসবে একজন দায়িত্ববান এবং সচেতন ভারতীয় নাগরিকের দৃষ্টিকোণ থেকে। প্রতিবাদ করো টিআরএফ এর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। ধর্ম নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ করো। টিআরএফ বলছে কাশ্মীরকে ডেমোগ্রাফিক পরিবর্তনের বিরুদ্ধে লড়ছে, আইসিস বলে খিলাফত রক্ষা করছে, লেট বলে কাশ্মীরকে মুক্ত করছে, কিন্তু বাস্তব কি বলছে? এরা শিশু, নারী, বৃদ্ধ যে কারোর রক্ত ঝরাতে পিছু হয় না। এদের লক্ষ্য ধর্ম রক্ষা নয়, মানবতাকে ধ্বংস করা। ইতিহাস আমাদের কি শেখায়? 2008-এর মুম্বাই হামলা, 2016-র উড়ি, 2019-এর পুলওয়ামা, 2025-এর পেহেলগাম, এই হামলাগুলো কাদের টার্গেট করে করেছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান না মানুষ? মানুষের মধ্যেই তারা বিভেদ ঘটাতে চাইছে। কোনো ধর্ম নিরীহ হত্যাকে সমর্থন করে না। টিআরএফ, লেট, আইসিস সবাই ধর্মের নামে রক্ত ঝরিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষকেই মারছে। প্রতিবাদ করো এই টিআরএফ এর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। এই ধর্ম নিয়ে বিবাদ তৈরি করছে কে? টিআরএফ, লেট, আইসিস। এরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মাবলম্বী মানুষদের, ভারতীয় মানুষদের মানবিক অংশ জাগিয়ে তোলা উচিত। কমেন্ট বক্সে ঘৃণা না ছড়িয়ে সংহতি ছড়াও। যদি কেউ ভুলভাবে এটাকে নেয়, তোমরা সেটাকে ঠিক করে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। যখন টিআরএফ বা আইসিস নামে আঘাত আসে, তারা শুধু গুলি ছোড়ে না, তারা আমাদের মানসিকতাকে ভাগ করে দিতে চায় এইভাবে। আমরা যদি একসাথে না থাকি, তাদের যে সন্ত্রাস, তারা যেটা চাইছে সেটা সফল হয়, তারা সাকসেসফুল হয়। যাই হোক, প্রশ্ন উঠছে এত গোয়েন্দা তথ্য, এত সেনা সত্ত্বেও কেন এই হামলা ঠেকানো গেল না? নিরাপত্তা ব্যবস্থা আরো করা থাকার কথা, কেন আবার সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলো? কি বলছে বিশেষজ্ঞরা? এবং এই জম্মু কাশ্মীরে যে জায়গাটা শুধুমাত্র পর্যটনের উপর ভিত্তি করে তৈরি, সেই জায়গাটা কতটা এফেক্টেড হবে যদি আমরা এইরকম ভাবে ভাবি, যদি আমরা আমাদের চিন্তাধারা না পাল্টাই? চলো একটা একটা করে আলোচনা করা যাক। বিশেষজ্ঞ অভিষেক ধরের মতে, ইনি একজন অবসরপ্রাপ্ত র অফিসার।
টিআরএফ এর গতিবিধি নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, কিন্তু সেই ইনপুট যথাসময়ে স্থানীয় প্রশাসন বা সেনার কাছে পৌঁছায়নি বা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এনএসএ এর এক সূত্র বলছে, আমরা তথ্য পাঠিয়েছিলাম কিন্তু মাটির কাছে থাকা ইউনিটগুলো যথাসময়ে প্রস্তুত হয়নি। এপ্রিল মে মাসে পেহেলগামে পর্যটক সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এত বিশাল ভিড়ের জন্য নেই পর্যাপ্ত টহল, নেই বাংকার, নেই রুট চেকিং। সাবেক আইপিএস অফিসার কিরণ বেদি বলেছেন, পর্যটকদের রক্ষার জন্য টুরিস্ট করিডোর থাকা উচিত ছিল, যেটা এই হামলা প্রমাণ করে ছিল না। হাই রিস্ক রুটে নজরদারির অভাব ছিল। বৈশরণ উপত্যকার চারপাশে ঘন জঙ্গল আর পাহাড়ি রুট, যেগুলোকে ফরেস্ট ইনফিল্ট্রেশন জোন বলা হয়। টিআরএফ সদস্যরা এই পথ ধরেই চুপি চুপি ঢুকে পড়ে। 2019 সালের এক রিপোর্টেও এই রুটগুলোকে হাই রিস্ক বলা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও কোনো নজরদারি বা সেনাপোস্ট ছিল না। স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়ায় দেরি হয়েছে। গুলি শুরু হওয়ার 15 থেকে 30 মিনিটের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়নি। স্থানীয় পুলিশ আর পর্যটন নিরাপত্তা ইউনিট কোঅর্ডিনেটেড রেসপন্স দিতে পারেনি। পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, হেলিপ্যাড, ট্রমা কেয়ার এগুলো ছিল না। দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই ধরনের আরো বিখ্যাত যেসব সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এদের প্রকাশিত সম্পাদকীয় মতে কাশ্মীরে এখনো রিঅ্যাক্টিভ সিকিউরিটি সিস্টেম আছে, যেখানে আক্রমণের পর প্রতিক্রিয়া হয়, আগেভাগে রক্ষা হয় না। ভারতের প্রযুক্তিগত সার্ভেলিয়েন্স এখনো অনেকটা সীমাবদ্ধ। ড্রোন, এআই, সেন্সর সিস্টেম, এই সবকিছুই তুলনামূলকভাবে দুর্বল। চালু হলেও এগুলো অতটা অ্যাক্টিভ নয়। স্থানীয় আর কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয়তাহীন স্পষ্ট। বিশেষজ্ঞদের মত, জাতীয় নিরাপত্তা আজ শুধু সেনাবাহিনীর নয়, এটা একটা বহুমাত্রিক প্রশাসনিক প্রস্তুতির বিষয়। কোথায় পরিবর্তন দরকার? হাই রিস্ক এলাকায় স্থানীয় সেনা ক্যাম্প, পর্যটন মৌসুমে ডেডিকেটেড সেফ করিডোর এবং রুট স্ক্যানিং, স্থানীয় প্রশাসন আর গোয়েন্দা বাহিনীর মধ্যে রিয়েল টাইম সমন্বয়, ফরেস্ট রুটস এ সেন্সার আর ড্রোনের নজরদারি, জরুরি কেয়ার ইউনিট আর দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, কুইক রিয়াকশন ফোর্স, এগুলো দরকার। পেহেলগামে কেন সেনা ছিল না? বিরোধীদের প্রশ্ন। বিরোধীরা কি প্রশ্ন করেছে আর কেন্দ্র কি জবাব দিয়েছে দেখো। রাহুল গান্ধী বলছেন বাইশরণ কেন নিরাপত্তাহীন। মল্লিকার্জুন খাড়গে বলছে, এটা কি প্রশাসনিক গাফিলতি? এত বড় পর্যটন কেন্দ্রে কোনো প্রস্তুতি ছিল না। সঞ্জয় সিং বলছেন, পর্যটকরা তো মার্চ এপ্রিলেও যান, তাহলে অভিযোগ, এবং তারপর অভিযোগ করেন তিনি, এটা প্রশাসনের চরম উদাসীনতা। তখন কেন্দ্র বলছে বাইশরণ এলাকাটা সাধারণত অফিসিয়াল সুরক্ষিত এলাকা হিসেবে গণ্য হয়। জুন মাসে যখন বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হয়, সেই সময় এই রুট খোলা হয় এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তখন। অর্থাৎ বাইশরণ মার্চ এপ্রিলে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলেও সরকারিভাবে তখনও সুরক্ষা মোতায়েন মৌসুম শুরু হয়নি, অর্থাৎ সেইভাবে স্ট্রং সেখানে সিকিউরিটি সিস্টেম তখন থেকে করা হয় না। নিরাপত্তা বাহিনী তখন অন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যস্ত ছিল, এটা বলছে কেন্দ্র। প্রশাসনের পরিকল্পনা ছিল জুন মাসের আগে পর্যন্ত ওই অঞ্চলে পূর্ণ নিরাপত্তা মোতায়েন করা হবে না। অমিত শাহ স্বীকার করেছেন এটা ভারতের গুপ্তচরদের ব্যর্থতা। এই ব্যর্থতা স্বীকার না করলে সমাধানও নেই। ভারতের গুপ্তচর সংস্থাগুলোর করুণ অবস্থা বাংলাদেশের ফেলিওর থেকেই দেখা যাচ্ছে। ভারত আগে নিজের ইন্টেলিজেন্স এজেন্সি শক্তিশালী করতেই হবে, না হলে পাকিস্তানকে শাস্তি দেওয়া অসাধ্য, কোনোদিনই শাস্তি দেওয়া যাবে না। কারণ পাকিস্তান চীনের ওপর নির্ভরশীল আর ভারতের হাতে কোনো কার্ড নেই। একমাত্র ভারতের গুপ্তচর সংস্থাগুলো যদি পাকিস্তানকে ভাঙতে না পারে, সেটাই উপযুক্ত রেসপন্স হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীরে এখন পর্যটন মৌসুম প্রায় সারা বছর, তাই কৌশলগতভাবে সুরক্ষা মৌসুমও সারা বছর হওয়া উচিত। বৈশরণ ছিল হাই ডেন্সিটি টুরিস্ট জোন, কিন্তু ছিল না সেখানে স্থায়ী সেনা পোস্ট, রুট স্ক্যানিং, পর্যাপ্ত টহল। শুধু অমরনাথ যাত্রার সময় সুরক্ষা নয়, কাশ্মীরের প্রতিটা পর্যটন অঞ্চলেই প্রয়োজনে সারা বছরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার। না হলে পেহেলগাম হবে শুধু একটা ঘটনার নাম না, একটা প্রশ্নের প্রতীক। আর তাছাড়া আমরা তো দেখতেই পাচ্ছি কাশ্মীরে একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটে এসছে। ভারতের কড়া পদক্ষেপ। ভারত কি কি কড়া পদক্ষেপ নিয়েছে? ভারত জল চুক্তি সীমান্ত, যেটা আমাদের সিন্ধু জল চুক্তি, স্থগিত করেছে। আটারি চেকপোস্ট বন্ধ করেছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল আর সার্ক ভিসা স্থগিত করেছে। হাই কমিশনের সদস্য সংখ্যা 55 থেকে 30-এ কমিয়ে দিয়েছে। আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে। এলওসি বরাবর সেনা মোতায়েন আর নজরদারি বৃদ্ধি করেছে, এবং তার জবাবে পাকিস্তান জলযুদ্ধ বলে এটাকে অভিহিত করেছে। ওয়াঘা সীমান্ত বন্ধ করেছে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল এবং আকাশপথ বন্ধ করেছে।
ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা কমিয়েছে, লাইভ ফায়ার মিসাইল টেস্টের প্রস্তুতি, এলওসিতে গোলাগুলি এবং উত্তেজনা বৃদ্ধি শুরু হয়েছে। কিন্তু এইগুলো করে আদৌ কি এটার কোনো সুরাহা হবে? ভারতের ঝাঁঝালো জবাব আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াতে ঘোরাঘুরি করছে, কিন্তু কি লাভ হলো তাতে, এটা নিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। কিন্তু আরেকটা প্রশ্ন আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করার ছিল, যে ভবিষ্যতে পর্যটকরা কাশ্মীরে যদি না যান তাহলে কাশ্মীরি মানুষের জীবনে কি প্রভাব পড়বে। কাশ্মীর একটা সর্ববৃহৎ বেসরকারি শিল্প হলো পর্যটন, এটাই কাশ্মীরের সর্ববৃহৎ বেসরকারি শিল্প। কাশ্মীরে আনুমানিক 30 থেকে 40% পরিবার সরাসরি বা পরোক্ষভাবে এই পর্যটন শিল্পের ওপর ডিপেন্ডেন্ট। হোটেল, ট্যাক্সি, হাউসবোট, হস্তশিল্প, ফলের ব্যবসা, এইসব নিয়ে। যদি পর্যটক এখানে আসা কমে যায় তাহলে হোটেল, হোমস্টে, হাউসবোট এগুলো বন্ধ হয়ে যাবে। হাজার হাজার ট্যাক্সি ড্রাইভার, গাইড, পোর্টার তারা কাজ হারাবে। শাল, কাঠের হস্তশিল্প, শুকনো ফলের মতো এই ধরনের জিনিসের বিক্রি কমে যাবে। পর্যটন না থাকলে কাশ্মীরি মানুষের দৈনন্দিন রোজগার ভেঙে পড়বে। অনেক তরুণ যারা পড়াশোনা শেষ করে চাকরি পায় না, তারা ট্যুর গাইড, তারপরে এরকম ক্যাব ড্রাইভার, দোকানদার হিসেবে কাজ করে। পর্যটক না এলেই যুব সমাজের সামনে বেকারত্ব এবং হতাশা বাড়বে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যখন যুব সমাজের হাতে কাজ থাকে না, তখন চরমপন্থী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন তাদের প্রভাব বিস্তার করতে পারে। যদি বেকার হয়ে পড়ে, পড়াশোনা না করলে তারা কোনো কাজ পাবে না, সেখানে কোনো শিল্প নেই, কোনো কাজ নেই, তখন কি করবে তারা? তখন সন্ত্রাসী সংগঠনের সাথে যোগ দেবে। কেননা অর্থনৈতিক হতাশা থেকেই আছে সামাজিক অস্থিরতা, নিরাপত্তার ঝুঁকি। এইটা একটা সাইকেল, আর অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদীরা এটাই চাইছে। ফলে কাশ্মীর আরো অস্থিতিশীল হয়ে পড়বে যদি এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকে। পর্যটন কেবল অর্থনীতি নয়, এটা কাশ্মীরকে ভারতের মূল স্রোতের সাথে যুক্ত রাখে। পর্যটকরা না গেলে কাশ্মীরি জনগণ বাকি ভারতের মানুষের থেকে মানসিকভাবেও আরো বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমাদের খুব গুরুত্ব সহকারে এই ঘটনাটাকে দেখা উচিত। এতে করে বিরাজমান অবিশ্বাস, ভুল বোঝাবুঝি এগুলো আরো বাড়বে। কাশ্মীরবাসীরা আমাদের ভারতের থেকে তাদেরকে আরো আলাদা মনে করবে। অনেক নারী ঘরে বসে হস্তশিল্প তৈরি করে বিক্রি করে পর্যটকদের কাছে। পর্যটন বন্ধ হলে তাদেরও তো আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। শিশুদের শিক্ষা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে, কারণ পরিবারের পক্ষে পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়বে। কাশ্মীরকে বাঁচাতে হলে কাশ্মীরের মানুষের স্বপ্ন আগে বাঁচাতে হবে, আর তাদের স্বপ্নের বড় অংশ হচ্ছে এই পর্যটন। পর্যটন শেষ হয়ে গেলে তারাই একদিন সন্ত্রাসবাদী হয়ে যাবে। না হলে পর্যটন বন্ধ হওয়া মানে কাশ্মীরি মানুষদের জীবন থেকে রক্ত হারিয়ে যাওয়া, অর্থনীতি ধ্বংস হওয়া মানে চরমপন্থার উত্থানের ঝুঁকি। তাই কাশ্মীরের নিরাপত্তা নিশ্চিত করে সেখানে পর্যটন বজায় রাখার জন্য ভারত সরকারের দায়িত্ব, আমাদের সকলের প্রচেষ্টা জরুরি। শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদেরও সকলেরকে প্রচেষ্টা করতে হবে। তাই আমাদের গোড়া থেকে সমস্যার সমাধান করতে হবে। ধর্ম নিয়ে ঝামেলার মধ্যে ডুবে থাকলে এই আসল সমস্যার সমাধান হবে না। অর্থাৎ আমরা যত নিজেদের মধ্যে ধর্ম নিয়ে ঝামেলা করছি, ততই নিজেরা নিজেদের ফাঁদে জড়িয়ে পড়ছি। এই ফাঁদ থেকে আমাদের বেরোতে হবে। সবার আগে নিজেকে একজন ভারতীয় বলে মনে করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।